গত বছরের মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতের কাছে গোহারান হারার পরও শিক্ষা হয়নি পাকিস্তানে। ফের পায়ে পা দিয়ে ভারতকে যুদ্ধের উস্কানি দিতে শুরু করে দিয়েছে নির্লজ্জ পাকিস্তান। তবে কি বছর ঘুরতে না ঘুরতেই খুব শীঘ্রই অপারেশন সিঁদুর 2.0 শুরু হতে চলেছে। দুদিন আগেই অর্থাৎ 11ই জানুয়ারি রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় একাধিক পাকিস্তানি ড্রোন লাগাতারভাবে ঢুকতে দেখা যায়। ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর জায়গায় অন্তত 5টি ড্রোন দেখা যায়। এরপর রাজৌরি নওশেরা সেক্টরে গানিয়া কালশিয়ান গ্রামের ওপর ড্রোন উঠতে দেখে ভারতীয় সেনাবাহিনী মিডিয়াম ও লাইট মেশিনগান থেকে গুলি বর্ষণ করে। এরপর এই ড্রোনগুলো ভারতের আকাশ সীমায় কয়েক মিনিট থেকে আবার পাকিস্তানের দিকে ফিরে যায়। এর থেকে এটা স্পষ্ট যে সেই ড্রোনগুলো মূলত নজরদারির জন্য পাকিস্তান পাঠিয়েছিল। কিন্তু কেন এই সময়ই ভারতের আকাশে পাকিস্তানি ড্রোন? ফের কি তবে অপারেশন সিঁদুর 2.0-র আভাস পেতে চলেছি আমরা? দেখুন, এখনকার আধুনিক যুগে দাঁড়িয়ে সেই আগেকার সময়ের মতো সরাসরি সৈন্য পাঠানোর চেয়ে বর্তমানে ড্রোন টেকনোলজি বেশি ব্যবহার করে বিভিন্ন দেশগুলি এবং অপেক্ষাকৃতভাবে এটা বেশি কার্যকরী। কারণ এতে খরচও যেমন কম, তেমন এতে সৈন্যদের সদল বলে স্পটে ঢুকে অ্যাটাকও করতে লাগে না। এখন টেকনোলজি এতটাই স্ট্রং যে আধুনিক ড্রোনকে কাজে লাগিয়ে যুদ্ধ করা যায় এবং এতে সৈন্যবাহিনীরও প্রাণ যাওয়ার আশঙ্কাও থাকে না। তবে এবার আমাদেরকে বুঝতে হবে যে পাকিস্তান কেন এই মুহূর্তে ভারতের ড্রোন পাঠাচ্ছে। এক্ষেত্রে পাকিস্তান মূলত দুটি উদ্দেশ্য ভারতে ড্রোন পাঠাচ্ছে। এক, অস্ত্র সরবরাহ। এক্ষেত্রে সম্প্রতি সাম্বা জেলায় পাকিস্তানের পাঠানো ড্রোন থেকে ফেলা একটি অস্ত্রের চালান পাওয়া গেছে। এর মধ্যে ছিল পিস্তল, গ্রেনেড এবং গুলি। এবং দুই, নজরদারি চালানো, অর্থাৎ ড্রোন পাঠিয়ে নজরদারির মাধ্যমে ভারতের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছে পাকিস্তান। যদিও এমনিতেও ভারতে অ্যাটাক করতে পাকিস্তানের কোনো কারণ লাগে না। পাকিস্তানের কট্টরপন্থী মৌলবাদীরা যে আদর্শ মেনে চলে তাতে ভারত তাদের চিরকালেরই শত্রু। তাদের জীবনের একটাই আদর্শ এবং লক্ষ্য হলো যেন তেন প্রকারে ভারতের ক্ষতি করা। আর তার মধ্যে গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে 4 দিনে তীব্র সামরিক সংঘাত হয়েছিল, অর্থাৎ পেহেলগাম হামলার পর ভারতের অপারেশন সিঁদুরের পর থেকেই দুই দেশের সম্পর্ক এমনিতেই যেন আরও তলানিতে গিয়ে ঠেকেছে তা বলাই চলে। তবে সম্প্রতি ফের নতুন বছরের শুরুতেই পাকিস্তানের তরফ থেকে ভারতের আকাশের ড্রোনের এই সক্রিয়তা যেন ভারতের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছে যে পাকিস্তান পুনরায় ফের ভারতকে পায়ে পা লাগিয়ে যুদ্ধের জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তবে গত বছরের শেষে 31শে ডিসেম্বরে ঢাকায় ভারতের ফরেন মিনিস্ট্রি এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আওয়াজ সাদিকের মধ্যে একটা পারস্পরিক আলোচনা হলেও ভারত ও পাকিস্তান সীমান্তের বর্তমান বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। তবে কি ওসব আলোচনা নিছকই পাকিস্তানের নাটক ছিল? হ্যাঁ, এসবে অবশ্য পাকিস্তান বেশ পারদর্শী। অন্যদিকে এই ড্রোন হামলার পিছনে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কাশ্মীর সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত করার পাকিস্তানের একটা পরিকল্পিত চেষ্টারও আন্দাজ করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। ড্রোনের মাধ্যমে অনুপ্রবেশের পাশাপাশি সীমান্তে স্যাটেলাইট ফোনের সিগন্যাল শনাক্ত হওয়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বড় ধরনের কোনো গোপন ষড়যন্ত্রের আঁচও পাওয়া যাচ্ছে এক্ষেত্রে। তবে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বড় কোনো যুদ্ধের সম্ভাবনা কম থাকলেও সার্জিক্যাল স্ট্রাইক বা বিমান হামলার ঝুঁকি রয়েছে। কিন্তু সীমান্তে ড্রোনের এই ক্রমাগত ঢোকা এবং পাকিস্তানের সাথে বাড়তে থাকা উত্তেজনা 2026-27-এ ভারতের প্রতিরক্ষা বাজেট ও সামরিক অস্ত্র মজুত এবং সামরিক কৌশলের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। ভারত আগে নেইবার ফার্স্ট নীতি মেনে চলত, অর্থাৎ এই প্রতিবেশীদের সুযোগ সুবিধাতে আগে বেশি প্রাধান্য দিত ভারত। কিন্তু বর্তমানে আগের সেই ভারতের সঙ্গে এখনের ভারতের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এখনকার ভারত অনেক বেশি আপডেটেড।
এখনকার ভারত এখন নেশন ফার্স্ট নীতিতে বিশ্বাসী। তাই ভারত এখন প্রথাগত যুদ্ধ থেকে সরে এসে প্রযুক্তিগত যুদ্ধ বা টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারের দিকে বেশি অর্থ বা টাকা বরাদ্দ করছে। আর পাকিস্তানকে জব্দ করতে ভারতকে নিজস্ব ইন্টেলিজেন্স, টেকনোলজি এবং মিলিটারি ইকুইপমেন্টসের দিকে আরও বেশি মাত্রায় নজর দিতেই হবে। এমন ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে হবে যাতে পাকিস্তানের ড্রোন ভারতে প্রবেশ করার আগেই স্ক্যান করে তৎক্ষণাৎ সেখানেই সেটাকে ধ্বংস করে দেওয়া যায়। এক্ষেত্রে ভারত অ্যান্টি ড্রোন টেকনোলজিতে বিপুল পরিমাণে ব্যয় করছে। অর্থাৎ এখন ভারত বুঝতে পেরেছে যে রাজৌরি বা জম্মু সীমান্তে শুধুমাত্র রাইফেল দিয়ে ড্রোন নামানো সম্ভব নয়। তাই প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ এখন ব্যয় করা হচ্ছে সফট কিল সিস্টেমে, যার সাহায্যে ড্রোনের সিগন্যাল জ্যাম করা যাবে। এর পাশাপাশি হার্ড কিল সিস্টেমের ক্ষেত্রে লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্রের মাধ্যমে আকাশে ড্রোন ধ্বংস করা যাবে। এমন প্রযুক্তিতে ভারত আরও বেশি করে যেন ইনভেস্ট করছে। সেই সাথে ভারতের নিজস্ব তৈরি বিশ্বের প্রথম স্বতঃস্ফূর্ত ডিফেন্স ডোম, যা বেশ বড় এলাকা জুড়ে সুরক্ষা দেয়, তার মোতায়েনও বাড়ানো হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ও চীনের ড্রোন হুমকির মোকাবিলায় ভারত ইতিমধ্যেই উন্নত ধরনের ড্রোন আমদানি এবং প্রস্তুত করাও শুরু করে দিয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় $3 বিলিয়ন বিনিময়ে 31টি প্রেডেটর ড্রোন কেনার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। এর মধ্যে একটা বড় অংশ জম্মু ও লাদাখ সীমান্তে নজরদারির জন্য বরাদ্দ করা হবে। সেই সাথে রয়েছে প্রজেক্ট চিতা এবং মেক ইন ইন্ডিয়া ও স্টার্টআপ প্রতিরক্ষা। আমরা জানি ভারত এখন বিদেশি অস্ত্রশস্ত্রের উপর নির্ভরতা ক্রমশ কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে ক্রমশ বিনিয়োগ বা ইনভেস্ট বাড়াচ্ছে। এছাড়া ছোট ছোট ভারতীয় স্টার্টআপ কোম্পানিকে ড্রোন এবং কাউন্টার ড্রোন সিস্টেম তৈরির জন্য কোটি কোটি টাকার অনুদানও দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। যেহেতু মিসাইলের তুলনায় ড্রোনের দাম অনেক কম, তাই পাকিস্তানও সস্তায় যুদ্ধ করতে চাইছে। আর ভারতও এখন সস্তা কিন্তু কার্যকর ড্রোন বিধ্বংসী প্রযুক্তি তৈরিতে বিনিয়োগ করছে, যাতে প্রতিটি ড্রোন ধ্বংস করতে লক্ষ লক্ষ টাকার মিসাইল খরচ না করতে হয়। সেই সঙ্গে যেহেতু রাজৌরি ও পুঞ্চের মতো পাহাড়ি এলাকায় ড্রোনের সিগন্যাল ধরা বেশ কঠিন, তাই ভারতের প্রতিরক্ষা বাজেটে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এবং সিগন্যাল জ্যামিং ব্যবস্থার জন্য বিশেষ তহবিল রাখা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে সীমান্তে সেনার সংখ্যাও বাড়ানোর চেয়ে সেনাকে আধুনিক সেন্সার দিয়ে সাজানোর দিকে বেশি জোর দিচ্ছে ভারতের ডিফেন্স সিস্টেম। অর্থাৎ ভারতের পায়ে পা দিয়ে পাকিস্তান যতই ভারতকে উস্কানোর ষড়যন্ত্র করুক না কেন, ভারত যেমন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের 20 দাঁত একেবারে ভেঙে দিয়েছিল, এখনও পাকিস্তানকে টাইট দিতে ভারত একেবারেই প্রস্তুত। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্ট করে। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।